বিরক্ত করিস। আমার আবার গল্প কি? খালি আমার গল্প। তাহলে শোন, এখন তো ধরো ঢের বয়স হয়ে গেছে, চারদিকে দিনকালও গেছে পাল্টে। এখন তো ধরো আমাদের ছেলেমেয়েরা দেশের নাম করলে বলে মহান রুশ দেশ, নেতা লেনিনের নাম বললে বলে মহান কমরেড লেনিন। মানে তিনিও তার বন্ধু বান্ধবরা মিলেই তো দেশটাকে পাল্টালেন নাকি? তা শোন, আমি যখনকার গল্প বলছি তখন দেশ পাল্টায়নি, এমন করে যে পাল্টাবে সে কথা আমাদের কারো স্বপ্নেও ছিল না, বুঝলি? যেমন ধরো আমার মা, কি তার মা যে ব্যবসায় ছিল সে তো মেয়েদের পক্ষে বড় লজ্জার। শুনি পৃথিবীর কোনো দেশে নাকি মেয়েদের এখনো সেই ব্যবসা চালু আছে। সেসব ভদ্রলোকেরা সেসব ব্যবসার নানা রকম ভদ্র সব নাম দিয়েছে, বুঝলি? তারা বলে মেয়েরা ওই রকম ব্যবসায় না থাকলে টিকবে না, পুরুষদের নাকি স্বভাবতই নোংরামি করতে হবে, আর তখন তারা ওই সব মেয়েদের না পেলে সমাজের ভেতরেই নোংরামি ছড়াবে। বোঝো মজার কথা। আমরা আবার সেসব বিশ্বাস করতাম, বুঝলি? সবাই তাই করতো। অথচ দেখো আজ তো আমাদের দেশে মেয়েদের ওই রকম নোংরা ব্যবসা নেই। তাতে কি ছেলেগুলো সব দলে দলে খারাপ হয়ে যাচ্ছে? নে হাসছিস তোরা? তা শোন, হ্যাঁ, যে কথা বলছিলাম তোদের, আমি ছিলাম ওই ব্যবসায়, ওই নোংরা ব্যবসায়। যেমন ছিল আমার দিদিমা, আমার মা, তেমনি ছিলাম আমি, জানিস। একবার না, তখন আমার বয়স বেশ কম, এক থিয়েটার দলে ম্যানেজার মাকে বললে আমাকে থিয়েটারে দিতে। মাও রাজি হলো। তখনও মায়ের আশা যদি আমি কোনো ক্রমে এই জাল থেকে উদ্ধার পাই। গানের গলা ছিল তো আমার, নাটকে গানও গাইতাম, বুঝলি? নিজেদের কোনো স্টেজ ছিল না, বুঝলি? ঘুরে ঘুরে বেড়াতাম সার্কাস পার্টির মতো। লোকেরা বলতো ভ্রাম্যমান দল। গোটা 5 নাটক তৈরি ছিল, তার মধ্যে একটা বেশ মনে আছে, বুঝলি? ইংল্যান্ডের মহাকবি, কি নামটা বল না? হ্যাঁ, শেক্সপিয়ারের নাটকটার নাম ঝড়। তাতে আমি আইরিশের পাঠও করতুম, মানে যাকে তোরা বলিস বসন্তের দেবী। আমার মনে আছে একটা সিন ছিল আমার, জানিস, 4th অঙ্কের প্রথম দৃশ্যে। গানও ছিল আমার একটা। প্রসপার ও ফার্ডিনান্ডকে বলতো, বৎস, এখন চুপ করো। জুনো সিরিজ গভীর মনোযোগের সঙ্গে কি যেন পরামর্শ করছেন। চুপ করে দাঁড়াও, নইলে সব মায়ার খেলা, এক্ষুনি সব শেষ হয়ে যাবে। ঠিক তখনই আমি জলকন্যাদের উদ্দেশ্যে গেয়ে উঠতাম। আঁকা বাঁকা ঢেউয়ে নে ওগো পাতালের মেয়ে, কোথা যাও বলো জলকন্যা? মনুলতা সাজ নিয়ে মাথায় পড়েছ কি ও আমার রূপসী অনন্যা? আঁকা বাঁকা ঢেউয়ে নে ওগো পাতালের মেয়ে, কোথা যাও বলো জলকন্যা? মনুলতা সাজ নিয়ে মাথায় পড়েছ কি ও আমার রূপসী অনন্যা? এরপরেই শুরু হতো জলকন্যা আর ধান কাটিয়েদের নাচ, বুঝলি? উফ, সে কি হাত তালি, সে কি বলবো তোদের। যারা দেখতো তারা একেবারে মুগ্ধ হয়ে যেত। তা বুঝলি, সেবার ওই আরো 4টে নাটকের সঙ্গে এই ঝড় নাটকটা নিয়ে আমরা এখান থেকে সেখান নানা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মস্কো থেকে মাইল 10 দূরে একটা বস্তির কাছে প্যান্ডেল বাঁধা হয়েছে। তা মাসখানেক ধরে ওই ঘুরিয়ে ঘুরিয়ে চলছে 5টা নাটক। রোজ লোক জিজ্ঞেস করতো, আর রোজ ম্যানেজার বলতো ভালো চলছে না। রোজ সকালে শুনতুম আমাদের দলের ছেলেরা বাজনা বাজিয়ে প্রচারে বেরিয়েছে।
শুনুন শুনুন শুনুন, শহরের অধিবাসী বৃন্দ, যে বিখ্যাত নাট্যদল কলতান আপনাদের এখানে নাট্য পরিবেশন করতে এসেছেন, তারা দর্শকদের বিশেষ অনুরোধে আজ রাত্রে, হ্যাঁ আজ রাত্রে আবার বিদেশের মহাকবি উইলিয়াম শেক্সপিয়ারের ঝড় নাটকটি অভিনয় করবেন। ভূমিকা লিপি পূর্ববৎ। আসুন আসুন আসুন। ভূমিকা লিপি পূর্ববৎ। কিছু বুঝলি? এই মেয়েরা, কিছু বুঝলি না তো? তা শোন, ভূমিকা লিপি পূর্ববৎ মানে হলো আবার সন্ধেবেলায় আমি আইরিশ সাজলুম, বসন্তের দেবী। একদিন বুঝলি একটা গান গাইছি, হঠাৎ দেখি স্টেজের সামনে একজন বেশ ভদ্রলোক এগিয়ে এসে একটা ফুলের তোড়া তুলে দিলেন আমার হাতে। আমি তো ভ্যাবা চাকা, গান ভুলে যাই আর কি। আমার স্পষ্ট মনে আছে বুঝলি, আমি যখন ঠিক ওই লাইনগুলিই গাইছিলাম। সেদিন থিয়েটারে পর ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হলো জানিস। আমার নাম নিকোলাই পেত্রোভিচ। আমার নাম পাশা। আপনার গান আমার ভালো লেগেছে। কতদিন আছেন এ দলে? বছর খানেক। মাত্র? মাত্র কেন? বছর খানেকের পক্ষে তো দুর্দান্ত ভালো গান। আপনি কোথায় থাকেন? না মানে কোথায় উঠেছেন এখানে? দলের ম্যানেজার সব ব্যবস্থা করেছে। নানাজন নানা জায়গায় থাকে, মানে ওই যে যেরকম মাইনে পায় তার ব্যবস্থা সেই রকম আর কি। আপনি কোথায়? আমি 14 নম্বর ওলেকা স্ট্রিটে। একা? হ্যাঁ, একা একা। সেদিন থেকে জানিস আমি আর একা রইলুম না। ভদ্রলোকের সঙ্গে আমার ভাব হলো, মানে যাকে তোরা বলিস প্রেম। শুনলুম ভদ্রলোক মোটামুটি ভালো চাকরি করেন, পড়াশোনাও মন্দ নেই, 2-3টে পাস তো করেছেনই। এককালে নাটক কবিতা সব লিখতেন। তা কপাল ভালো না হলে কি হবে বল, তেমন কিছু করে উঠতে পারেননি। বেচারার ঘরে বউ আছে, আরো গোটা কয়েক ছেলে মেয়েও আছে। বেচারাকে দেখলে না আমার বড় কষ্ট হতো জানিস। আমার কাছে বারবার করেও বলতো, ইস কি যে ভুল করেছি, কেন যে বিয়েটা করতে গেলাম, কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না। আধ বোতল মদ খেয়ে ধীরে ধীরে মাতাল হয়ে পড়তো, কিছুতেই আর সামলাতে পারতো না নিজেকে। কত রকম নাটক থেকে কত কথা ওড়াতো। আমি না অবাক হয়ে তাকিয়ে থাকতুম। হে দেবগণ, এদের পুরস্কার দাও। শোনো, আমার অনুরোধ, তুমি আনন্দ করো। এইসব প্রবীণেরা জন্ম থেকে অকৃতজ্ঞ। এদের রক্ত ঠান্ডা, জমাট, অনড়। এ রক্তে দয়ার উত্তাপ নেই, এরা দয়াবান নয়। এরা গাছের মতো মাটি থেকে জন্মায়, মাটিতেই এদের শেষ। কোত্থেকে বললাম জানো পাশা? এ হলো টাইমনের সংলাপ, টাইমন অফ এথেন্স। হ্যাঁ, আরেকটা শোনো। আর দুঃখ করো না, যা করেছো সেজন্য একবারও। গোলাপে কণ্টক আছে, রূপলি ঝর্নার কত কাদা, মেঘ আর গ্রহণে তো চন্দ্র সূর্যে ছায়া পড়ে গাঢ়। সুঘ্রাণ কুড়ির বক্ষে দুষ্ট ক্ষত, থাকে বাসা বাঁধা। এ হলো চতুর্দশপদী থেকে, শেক্সপিয়ারের লেখা। জানতুম জানিস, আর কদিন বাদেই আমরা এখান থেকে চলে যাব। আর হয়তো জীবনে কখনো দেখাই হবে না ওর সঙ্গে। কিন্তু
তোরা যারা কখনো সত্যিকারের প্রেমে পড়েছিস, এই মেয়েরা, তোরা তো জানিস প্রেমের কি ভীষণ টান, কি ভীষণ জোর। আমরা না জানিস সেই রকম প্রেমে পড়লুম। কটা তো মাত্র দিন, কিন্তু সত্যি বলছি তোদের, তখন ভাবতুম এই স্মৃতি নিয়ে নিশ্চয়ই সারা জীবন কাটিয়ে দেব। ও সকালবেলায় চলে আসতো আমার কাছে, সারাদিন থাকতো আমার কাছে। অফিসের কথা তুললে বুঝলি অল্প একটু হাসতো, কিচ্ছু বলতো না। একদিন ওর লেখা কি একটা নাটক পড়ে শোনালো সারা দুপুর। আমি ভালো বুঝিনি, শুনতে শুনতে ওর কোলেই ঘুমিয়ে পড়েছিলুম কখন। আমাকে এক ধাক্কায় তুলে দিয়ে খুব রাগ করে চেঁচামেচি করতে লাগলো, তোমরা কিছু বোঝো না, অশিক্ষিত মেয়ে ছেলে সব, নতুন কোনো জিনিস মাথায় ঢুকবে তোমাদের? আচমকা ঘুম ভেঙে যেতেই ভীষণ রাগ হয়েছিল আমার, কিন্তু একটু পরেই না ওর মুখের দিকে তাকাতেই খুব হাসিও পাচ্ছিল, বুঝলি? কি ছেলে মানুষ বল, নাটক না শুনলে আবার এত চেঁচামেচি করার কি আছে? এই যে আমরা প্রতি রাত্রিরে সেজে গুজে নাটক করি, যারা টিকিট করে ঢোকে তারা বুঝি সবাই সব শোনে? তাহলে তো হয়েই যেত। ও কিন্তু আঙুল তুলে চেঁচাতেই থাকতো। আমি আর জীবনে আসবো না তোমার কাছে। মাথা মোটা অশিক্ষিত মেয়ে ছেলে কোথাকার। আগে তো অন্যায় করেইছো, আবার হাসছো। লজ্জা করে না তোমার? যথেষ্ট হয়েছে। আমি তোমাকে যা উপহার দিয়েছি ভুল করে দিয়েছি। আর শোনো, আমি তোমার জন্য যা করেছি তার মতো বড় অন্যায় আমি কখনো করিনি। আমি চললাম, ব্যাস এই শেষ। ধুম করে দরজাটা বন্ধ করে ও বেরিয়ে গেল, জানিস? বলি তোদের, ওই যে ও বললো না আমি তোমাকে যা উপহার দিয়েছি, সেই কদিনে কি উপহার দিয়েছিল জানিস? একটা ফাঁপা সোনার বালা আর চুনি বসানো একটা হালকা সোনার আংটি, ব্যাস, আর কিচ্ছু না। আর ওই যে বললো আমি তোমার জন্যে যা কিছু করেছি তার মতো বড় অন্যায় আমি কখনো করিনি। ওই বড় অন্যায়টা কি জানিস? উনি অফিসের ক্যাশ ভেঙেছিলেন। সে ঘটনা জানলাম একদিন পরেই। পরের দিন সকালে রাগী কর্তা ফিরে এলেন, সঙ্গে এক প্যাকেট কেক আর এক বোতল সস্তা মদ। পায়ে ধরে ক্ষমা চাইলো আমার। আর সে কি কান্না, সে কি বলবো তোদের, তোরা তো বুঝিসই, কান্নায় আমরা মরলুম। রেঁধে খাওয়ালুম, পায়ে হাত বুলিয়ে দিতে লাগলুম। আর ঠিক সেই দিনই হলো আসল নাটকটা, জানিস? মনে আছে, ভীষণ গরম সেদিন, একটু হাওয়া নেই কোথাও। পুরো এক বোতল মদ খেয়ে নিকোলাই খালি গায়ে চিত হয়ে শুয়েছিল। মেজাজটা ভালো ছিল না বেচারার। গুমোট আবহাওয়ায় শরীর খারাপ লাগছিল আমাদের দুজনেরই। মনটা বড় আনচান করছিল, জানিস? কখন রোদ্দুর পড়বে, কখন দুজনে চান টান করে সেজে গুজে একটু বেড়াতে বেরোবো। মদ খেয়ে বকবক করছিল। পাশা, ভুল করেছি। জীবনে যে কটা বড় ভুল করেছি তার অন্যতম হলো এটাই। বদমাইশ হৃদয়হীন নিষ্ঠুর মেয়ে ছেলে বিয়ে করা, জানো, কোনো ভাব নেই, অনুভূতি নেই, প্রেম নেই। আর প্রেমহীন জীবন সে তো মরুভূমি। পাশা, বলো পাশা, তুমি আমাকে কথা দাও পাশা, তুমি থিয়েটার ছেড়ে দেবে। আমি ওই রাক্ষসী মেয়ে ছেলেটাকে ডিভোর্স করব। তুমি দেবী, তোমাকে নিয়ে আসবো আমার সংসারে। বলো পাশা, বলো,
জীবনে জীবনে বুদ্ধির দোষে ভাগ্যের অভিশাপে যে ভুল করেছি তুমি আমাকে তার থেকে বাঁচাবে। তোমার ছেলে মেয়েদের কি হবে বলো, ছেলে মেয়েদের কি হবে? আমি সব কিছু ত্যাগ করে যেতে চাই, কিছুই নিয়ে যাব না আমার সঙ্গে। হ্যাঁ, আমার আমার এখানকার সংসারের স্মৃতিও আমার কাছে অসহ্য। আর ভুল বুঝতে পেরেও মানুষ শোধরাতে চায় না, আর সে তো শয়তান। তুমি আমাকে একবার এই শেষবার সুযোগ দাও পাশা, বলো বলো পাশা বলো। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, হবে কোন? না 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 না, তুমি আমাকে কথা দাও, কথা দাও পাশা, কথা দাও। কে? বোধ হয় আমাদের দলের কোনো মেয়ে, অ্যানা কিংবা এলেনা, কিংবা পিওনও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা কেউ হলে অসুবিধা নেই, আসুক। হ্যাঁ, ঠকঠকের ধরন শুনে মনে হচ্ছে দলের মেয়ে নয়, পিয়নও নয়, অন্য কেউ। অন্য আর কে হবে? এই তোমার জানাশোনা কেউ? এ শহরে আমাদের দলের লোক ছাড়া এখন তো তুমিই আমার জানাশোনা। এই এই এই, শোনো শোনো শোনো, দরজা খুলো না। তার আগে আমার কোট আর জুতো জোড়া দাও দেখি। আমি বরং বাথরুমে লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আগে তুমি নিশ্চিন্তে বাথরুমে ঢোকো, দরজা লাগাও, তারপর আমি সদরের দরজা খুলবো। বেশ, হ্যাঁ, এবারে সদরের দরজা খুলতে পারো। কে? আমার নাম স্টেফানিদা, নিকোলাই পেত্রোভিচ আমার স্বামী। আমি নিচের খাড়া সিঁড়ি ভেঙে ছুটতে ছুটতে আসছি, বড্ড হাঁপিয়ে পড়েছি। একটু ভেতরে বসবো? বসুন বসুন। স্বামী মানে কে? কার স্বামী? আমার স্বামী নিকোলাই পেত্রোভিচ। না। ওকে আপনি চেনেন? না না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি যে মিথ্যে বলছো এ কথা আমি স্পষ্ট বুঝতে পারছি, তোমার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। অবাক হয়ে গেছো না? অবাক হয়ে গেছো, কিন্তু তার চেয়ে বেশি পেয়েছো ভয়। মানে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি ঠিক কার কথা বলছেন? আরেকবার বলুন। আপনার স্বামীর নামটা? নিকোলাই পেত্রোভিচ? 100 বার বললে ও নামটা তুই মনে রাখতে পারবি না, বাজারের মেয়ে ছেলে কোথাকার। তুই ভান করছিস যেন তাকে তুই চিনিস না, যেন কোনোদিন দেখিসনি তাকে। এই শহরের সব কটা অলিগলির প্রত্যেকটা মানুষ জানি। গত কদিন ধরে তুই ওকে নিয়ে কি খেলা খেলছিস। আমার স্বামী কোথায়? সে এখানে আছে কিনা তাই নিয়ে অবশ্যই আমার কোনো মাথা ব্যথা নেই। সে বাজুক মরুক উচ্ছন্নে যাক, আমি তার দিকে ফিরেও চাইব না। কিন্তু জানো তুমি, সে তোমার প্রেমে ডুবে কি কাণ্ড করেছে? গত সপ্তাহে তার অফিসের ক্যাশ ভেঙেছে, 900 টাকা শর্ট। পরশু শনিবার সপ্তাহ শেষে ক্যাশ মেলাতে গিয়ে ওর অফিসে ধরা পড়েছে, চাকরিটা ওর গেল বলে। এরপর পুলিশে ধরবে ওকে, তারপর জেল। মা গো, খবরটা যদি সত্যি হয় তাহলে আজই যখন তখন পুলিশ ওকে ধরতে পারে। ওকে, ওই নিরীহ সাদামাটা সরল মাথামোটা লোকটাকে এই অবস্থায় তুই এনে ফেলেছিস বাজারের মেয়ে ছেলে কোথাকার। তোরা অনেক ছলচাতুরি জানিস, পড়তিস যদি আমার পাল্লায়, খবলে নিতুম তোর চোখগুলো। বদমাইশ মেয়ে ছেলে কোথাকার। পরের সংসারের দিকে, পরের স্বামীর দিকে হাত বাড়াতে লজ্জা করে না তো? সং দাঁড়িয়ে আছে দেখো, যেন সং। আর কত টাকা চাই তোর? এরকম আর কজনকে পুষিস? আর কজন তাদের সারা মাসের সব টাকা তোদের ওই পায়ে ঢেলে দেয়? উফ বাবা, মা গো, কেউ নেই আমার সংসারে, কেউ নেই। বাবা নেই, মা নেই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ কোথাও নেই। আমার শুধু ওই ছিল। ও আমাকে ছাড়া আর কাউকে জানতো না। ছেলে মেয়েদের বুকে জড়িয়ে না ধরলে ঘুম আসতো না ওর। আর সেই মানুষটাকে কিরকম বশ করেছিস তুই। একদিন ছিল আমি শুধু অভিমান করেছি বলে ও অফিস যাওয়া বন্ধ করেছে, আর এখন রাত্রির পর রাত্রির পাশে শুয়ে কেঁদে কেঁদে বালিশ ভেজায়, আর ও পাশে নাক ডাকিয়ে ঘুমোয়।
ঘুমোয় তোকে স্বপ্ন দেখবে বলে। মনে রাখিস নষ্ট মেয়ে ছেলে কোথাকার, মনে রাখিস আজকেই সব শেষ হয়ে যাবে না। মাথার ওপর একজন আছেন, তাকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আমি যদি সতী হই আমার অভিশাপে তোর কষ্ট হবে। তুই না খেতে পেয়ে রাস্তায় ভিখিরির মতো মুখে রক্ত তুলে মরবি, মরবি মরবি মরবি। আমি এসব কিছুই জানি না, বিশ্বাস করুন। কেন বিশ্বাস করবো? কেন? বদমাইশ মেয়ে ছেলে, তুই মনে করছিস আমি আন্দাজে তোর বাড়ি এসেছি? আমি প্রতিদিন প্রতিটি সময় খবর নিয়েছি ও কোথায় যায়, কি করে, কতক্ষণ তোর কাছে থাকে, সব সব আমি জানি। তোরা যতদিন এখানে থিয়েটার করতে এসেছিস তার 2-1 দিনের মধ্যেই তোর সাথে ওর প্রেম হয়েছে। আর তারপর থেকেই রোজ রোজ এক টানা চলছে এই নোংরামি। নোংরামি? নোংরামির কি আছে? আপনি সতী হতে পারেন, আমি কিন্তু সতী নই। যা ভাবছেন সেটা আমার ব্যবসার ভেতরে পড়ে। যান, পারেন তো নিজের স্বামীকে সামলান গিয়ে। এখানে আসার জন্যে আমি ওকে পায়ে ধরে সাধতে যাইনি। শোনো ভাই, অফিসে ক্যাশ মিলছে না, ক্যাশের দায়িত্ব ওর, সত্যি ওর। ক্যাশ থেকে 900 টাকাও নষ্ট করেছে। এ বিষয়ে কোনো ভুল নেই। আর আর করেছে তো তোমারই জন্য না। তুমি তো ওকে বোঝাতে পারতে ভাই। ঠিকই বলেছ, এ তোমার ব্যবসা। ধর্ম নীতির বালাই থাকলে তো আর ব্যবসা চলে না। অন্যের খানিকটা ক্ষতি না করলে ব্যবসাতে লাভই বা হবে কেন বলো? তবু কোনো মেয়ে মানুষ যে নিজের স্বার্থে এত নিচে নেমে যেতে পারে এ আমি কল্পনাও করিনি। ভেবে দেখো ওর বউ আছে, ওর ছেলে মেয়ে আছে। যদি ওর জেল হয় আমরা সবাই, আমি ওর ছেলে মেয়েরা আমরা না খেয়ে মরবো। শুধু আজকের দিনের আর মোটে কটা ঘন্টা হাতে আছে। ক্যাশের ওই 900 টাকা কোনো রকমে আমাদের পূরণ করে দিতেই হবে ভাই। দেবে না তুমি তোকে ভালোবাসো। আমি 900 টাকার কিচ্ছু জানি নে। 900 টাকা ও আমাকে দেয়নি, বিশ্বাস করুন। না মানে পুরো 900ই আমি তোমার কাছে চাইছি না, কিন্তু খানিকটা কিছুটা তো তুমি আমাকে সাহায্য করতে পারো ভাই। ঠিক আছে, টাকা না হয় নাই দিলে, হয়তো সত্যি বেশি টাকা তোমার কাছে নেই। বিদেশে এসেছো, কেই বা টাকা পয়সা দেবে তোমাদের বলো? শুধু তুমি আমার একটা উপকার করো। এই পুরুষেরা তো তোমাদের অনেক সময় অনেক দামি দামি জিনিস উপহার হিসেবে দেয়। শোনো আমার স্বামী, শুধু আমার স্বামী তোমাকে যা যা উপহার দিয়েছে, শুধু সেই কটা জিনিস আমায় ফিরিয়ে দাও ভাই। শুনুন, এতক্ষণে আমি আপনার কথার অর্থ বুঝতে পারছি। আপনি বিশ্বাস করুন, উনি যদি কখনো আমাকে কোনো উপহার দিতেন তাহলে নিশ্চয়ই আমি তা ফিরিয়ে দিতুম। কিন্তু বিশ্বাস করুন, উনি আমাকে কখনো কিচ্ছু দেননি। কি বলছেন আপনি? টাকাগুলো তাহলে কোথায় গেল? ওর নিজের টাকা, আমার টাকা, অন্য যাদের কাছে ও টাকা ধার করেছে, ওর অফিসে 900 টাকা তাহলে কোথায় গেল? সেসব কি উড়িয়েছে? শোনো ভাই, শোনো, তুমি আমার উপর রাগ করো না। যদি তোমায় আমি খারাপ কিছু বলেও থাকি, আমি তো তোমার চেয়ে অনেক বড়। এই কথা ভেবে আমায় ক্ষমা করে দাও। শোনো, আমি ক্ষমা চাইছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওর জিনিসগুলো আমায় ফিরিয়ে দাও ভাই। কেন বারবার জিনিসের কথা বলছেন বলুন তো? ভগবান সাক্ষী, তিনি কখনো আমাকে কোনো জিনিস, না, একটু দাঁড়ান। আজ পর্যন্ত 2টো জিনিস তিনি আমাকে দিয়েছেন। এই একটা ফাঁপা সোনার বালা, আর কোথায় গেল? হ্যাঁ, এই একটা চুনি বসানো হালকা সোনার আংটি। এই নিন, এগুলো কি আপনার? তাহলে ফেরত নিন আপনার জিনিস। তার মানে এ তুমি আমাকে কি দিচ্ছ? তুমি আমাকে দয়া দেখাচ্ছ নাকি? আমি তোমার দয়া চাইতে আসিনি। ও জিনিস ফেরত চাওয়া তো আমার দাবি। আমি ওর বিবাহিতা বউ। আমি খবর নিয়েছি গত বৃহস্পতিবার
দুপুরবেলায় যখন তুমি ওর সঙ্গে জাহাজ ঘাটায় বেড়াচ্ছিলে তখন খুব দামি বালা আর ব্রোচ পরেছিলে। আমাদের পাড়ার দুটো মেয়ে কলেজ ফেরত দেখেছি। কেন এবারে মিথ্যে কথা বলতে যাবে? শোনো শোনো, এখনো ভালোই ভালোই বলছি, বালা আর ব্রোচটা তুমি আমায় ফেরত দাও। এ তো আচ্ছা মুশকিল, কে না কে কাকে দেখে আপনাকে বলেছে আর আপনি তা বিশ্বাস করে আমার কাছে বালার ব্রোচ ফেরত চাইছেন? কোথায় পাবো বালার ব্রোচ? এই বালা আর এই আংটিটা তিনি আমাকে দিয়েছিলেন, এই তো ফেরত দিলুম আপনাকে। আর কিছু কখনো দেয়নি তোমায়? হ্যাঁ, 2 দিন দিয়েছে। কি? ছোট ছোট 2 প্যাকেট মিষ্টি কেক। ওহ, কি মানুষ! পুরুষেরা এমনিই হয়। বাড়িতে ছেলে মেয়েগুলোর খাবার জুটছে না, আর উনি ওর অফিসের ক্যাশ ভেঙে পেয়ারের মেয়ে মানুষের জন্য কেক কিনে আনছেন। বাহ বাবা বাবা বাবা! শোনো শোনো, তুমি তাহলে আর কিছু ফেরত দেবে না আমায়? আরে আপনি তো আচ্ছা বুঝতে পারছেন না, আর কিচ্ছু নেই, আমি দেবো কি? উফ, এখন আমি কি করি? ছেলে মেয়েগুলোকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে আমাকে। ভগবান ভগবান, আমি পারলে তোমায় খুন করতাম। শোনো শোনো, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। আমি একটা ভদ্রঘরের মেয়ে, একটা ভদ্রলোকের বউ। তুমি কি চাও আমি তোমার পায়ে ধরি? আমার স্বামীর জীবনের জন্য, তার সম্মানের জন্য আমি তোমার পায়ে ধরতেও পারি। তুমি ওকে বাঁচাও ভাই। তুমি তো মা হওনি, মা হওয়ার যে কি জ্বালা সে তুমি কি বুঝবে বলো? আমার ছোট ছোট কচি ছেলে মেয়েগুলোর মুখগুলো একবার মনে করো ভাই, তারা কি দোষ করেছে বলো? তুমি বলো তাদের কি পাপ? অমন করে বলবেন না। আপনি তো ভাবছেন আমি ভীষণ খারাপ। আমি আপনার সংসারের ছেলে মেয়েদের সর্বনাশ করেছি, কিন্তু বিশ্বাস করুন আজ এ পর্যন্ত তিনি আমাকে এ দুটি ছাড়া আর কিছুই দেননি। একটা ছোট কাঁচা পাউরুটি আর 1 গ্লাস বিয়ার খেয়ে আমাদের সারা দিন কাটাতে হয়। আপনার স্বামী লেখাপড়া জানা ভদ্রলোক, নাটক লেখেন, দেখেন, কত নাটকের কত সংলাপ গড়গড় করে বলে যান। বিদ্বান লোক, তাই একটু খাতির করি। শুধু ওর দেওয়া জিনিসগুলো আমায় ফেরত দাও। আমার বাচ্চাদের কথা তুমি শুধু একবার ভাবো। তুমিও তো মেয়ে মানুষ, বোঝো না? তুমিও তো কোনোদিন মা হতে পারো। তুমি বলো তুমি যা চাও আমি তাই করব। আমি কি তোমার পায়ে ধরবো? বলো আমি কি তোমার পায়ে ধরবো? না 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 না, শুনুন, অমন করবেন না। আমার কাছে যা যা আছে আমি সব দিয়ে দিচ্ছি, সব। দাঁড়ান, এই নিন একটা হীরের ব্রোচ, এই প্রবালের হার, এই 2টি আংটি, আর হ্যাঁ, এই একটা বালা। এই আমার শেষ সম্বল। আমার কাছে আর নগদ 1 টাকাও রইল না। শুধু শুনে যান, এগুলো আমার নিজের, একেবারে নিজের, আপনার স্বামীর দেওয়া নয়। মনে রাখবেন, আপনি যদি ভদ্রঘরের মেয়ে হন, যদি তার ধর্মসাক্ষী করে বিয়ে করা বউ হন, তাহলে চেষ্টা করবেন স্বামী যাতে অন্য মেয়ে ছেলের কাছে না পালায়। মনে রাখবেন, আমি তাকে সেধে নিয়ে আসিনি, তিনি নিজের ইচ্ছে এসেছেন। মোটে এই কটা জিনিস? এ তো সব মিলিয়ে 500 টাকারও হবে না। বেশ, টেবিলের ওপর থেকে ঘড়িটাও নিয়ে যান, আর এই একটা সোনার বোতাম। আর কিচ্ছু আমার নেই, দেবার মতো কিচ্ছু না। বিশ্বাস না হয় ঘরের যেখানে ইচ্ছে খুঁজে দেখুন। বেশ, আমি যাচ্ছি, কিন্তু তুমি আমাকে ঠকালে। ওর দেওয়া জিনিসগুলো সব তুমি আমায় দিলে না।
আমার ছেলে মেয়েগুলোর জন্য তোমার প্রাণ একটুও কাঁদলো না? এই আমি বলে যাচ্ছি, আমি যদি সতী হই, আমার অভিশাপে তোর। হ্যাঁ, সত্যি মেয়ে ডাকাত একটা, ছিনতাইবাজ। এই যে স্যার, বেরিয়ে আসুন। খুব বীরত্ব দেখিয়েছেন, আর বউয়ের ভয়ে বাথরুমে লুকিয়ে থাকতে হবে না। ভীষণ হতাশ হয়ে চলে গেল না? কে? স্টেপা, আমার স্ত্রী। আহা, কি ঢঙের স্ত্রী, আর তেমনি তুমি স্বামী। একটা জিনিস দিলে নাই পর্যন্ত, আর 9টা জিনিস ডাকাতি করিয়ে নিলে। এরপর আমি খাই কি? আর তোমার ব্যাপারটা তো কিছু না, তুমি কিচ্ছু না। আজ আমি আছি, কাল আরেকজন, পরশু আরেকজন। কিন্তু ভগবান, স্টেপা আমার স্ত্রী, তাকে আমি ধর্মসাক্ষী করে বিয়ে করেছি। সে আমার ছেলে মেয়েদের মা, একটা ভদ্র ঘরের বউ। আর তুই একটা বাজারের মেয়ে ছেলে, তোর পা ধরতে যাচ্ছিল। তার মানে? কি নীচ আমি! ভগবান, নরকেও ঠাঁই হবে না আমার। আমি একটা ভদ্র বংশের ছেলে, কোথায় এসে নেমেছি? হ্যাঁ হ্যাঁ, নিজের স্ত্রীকেও আমি নরকে টেনে আনলাম। এই 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 কি বলছো কি? এই এই শোন শোন, এই তোর ওই গয়নাগুলো যে হাত দিয়ে ঝুলো, এই তোর বাপের ভাগ্যি। বদমাইশ বাজারের মেয়ে ছেলে, সরে যা, নাইলে এক লাথি খাবি। তু তু, মানুষ যে কি সাধে নরকে আসে। এই শোন, আমি আর তোর কোনোদিন মুখ দর্শন করবো না, কোনোদিন না, যা। নিকোলাই চলে গেল জানিস, সত্যি আর সে কোনো দিন আসেনি। বয়স কম ছিল, মাটিতে বুক ঢুকে লুটিয়ে কাঁদতে লাগলো। ঝোঁকের মাথায় ওর বউয়ের হাতে অতগুলো গয়না দিয়ে ফেলেছি বলে খুব অনুতাপ হচ্ছিল, বুঝলি? আর কি ভেবে কাঁদছিলাম জানিস? তার 3 বছর আগে একটা পয়সাওয়ালা লোক খুব মদ খেয়ে আমাকে লাথি মেরে আমার মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল। বুকে পিঠে সেই ব্যথাটা মনে করে কাঁদছিলাম। আর তখন যত জোরে কেঁদেছিলাম, এবার তার চেয়েও জোরে কাঁদতে লাগলাম জানিস। নে, সেকেন্ড বেল পড়ে গেল। চল মেয়েরা, উইঙে গিয়ে দাঁড়াই। গল্প করছি দেখলে ম্যানেজার আবার ভীষণ বকবে। এই দাঁড়িয়ে, শুরুর গানটা স্কেলে ধরিস বাপু। 2-3 দিন ধরে লক্ষ্য করছি তুই এক পর্দার নিচে ধরছিস।